থাম্বনেলটা দেখে অনেকেই চমকে গেলেন যে এএফসি কাপের গল্প কোথা থেকে আসছে। মোহনবাগান তো এখনও লিগ শিল্ডই জেতেনি, লিগ শিল্ড না জিতলে আর এএফসি কাপ খেলবে কোত্থেকে। তো এটা নিয়েই একটু ডিটেলসে কথা বলবো আপনাদের সঙ্গে। এটা একটা ধরে নেওয়া আর কিছু নয়। কিভাবে বলছি দেখুন, মোহনবাগান যদি লিগ শিল্ড জেতে তাহলে তো এএফসি কাপ খেলতে হবে মোহনবাগানকে, মানে ACL2 যে টুর্নামেন্টটা রয়েছে। এবং মোহনবাগান যদি আগামী 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জেতে তাহলে মোহনবাগান ACL2 যেটা সেটা কোয়ালিফাই করে যাবে। এবার আমরা যদি ধরে নিই এএফসি কাপের গ্রুপ স্টেজের জন্য আমরা কোয়ালিফাই করব আগামী 3টে ম্যাচ থেকে, সেটা সত্যিও অস্বাভাবিক কিছু নয়। তো ধরে নেওয়া যাক একটা গ্রুপে আমরা রয়েছি যাতে 4টে টিম আছে। কে আছে? গোয়া আছে, মুম্বাই আছে আর ওড়িশা আছে। তার মধ্যে থেকে একটা ম্যাচ আমরা যদি জিততে পারি তাহলে আমরা ACL2তে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যাব। এবার আমাদের প্রথম প্রতিপক্ষ হচ্ছে ওড়িশা। ওড়িশা কিন্তু এএফসি কাপ খেলা একজন প্রতিপক্ষ, ফলে ওর স্ট্যান্ডার্ডটাও আর 5টা টিমের থেকে আলাদা। তার পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে মুম্বাই সিটি এফসি, যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, অনেক বড় বড় টিমের সঙ্গে খেলেছে। কি রেজাল্ট করেছে সেটা বড় কথা নয়, কিন্তু খেলেছে, অভিজ্ঞতা আছে। এবং শেষ প্রতিপক্ষ গোয়া, যারা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। তো সেইভাবে যদি ভেবে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সামনে সব থেকে কাছাকাছি যে প্রতিপক্ষ আছে, যাদের সঙ্গে ম্যাচটা তুলনামূলক আগামী দুটো প্রতিপক্ষর থেকে সোজা হতে চলেছে, সেটা ধরে নেওয়া যাক ওড়িশা। তো সেই দিক দিয়ে বিচার করলে ওড়িশা ম্যাচটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ম্যাচটা থেকে আমরা 3 পয়েন্ট তুলে নিতেই পারি। এটা বলছি না যে মুম্বাই বা গোয়া ম্যাচটা আমাদের পক্ষে খুব টাফ হবে, আমরা জিততে কোনোভাবেই পারবো না, কিন্তু ওড়িশার থেকে টাফ হতে চলেছে। এখন ISL এর টেবিলের নিরিখে দেখতে গেলে আপনার মনে হবে যে মুম্বাই সিটি এফসি সব থেকে দুর্বল এই 3টে টিমের মধ্যে। কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে আগেও বলেছি মোহনবাগানের একটা অদ্ভুত সম্পর্ক আছে। মুম্বাই সিটি এফসির সঙ্গে যখনই খেলা হয়, মুম্বাই সিটি এফসিকে যদি আমরা মানে গোল দিয়ে এগিয়েও যাই তার বিরুদ্ধে, তারপরেও দেখা গেছে তারা ফিরে এসছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কটা বছর মোহনবাগান ISL খেলছে সেই কটা বছর কিন্তু সব থেকে বেশি যে টিমটা আমাদেরকে ভুগিয়েছে সেটা মুম্বাই সিটি এফসি। আর গোয়া তো একটা এএফসি কাপের প্রতিপক্ষর মতোই পারফর্ম করে চলেছে। ফলে পরবর্তী ম্যাচগুলোকে যদি আমরা এইরকমভাবে চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমরা একটা এএফসি কাপের গ্রুপ স্টেজ খেলছি, যেখান থেকে একটা ম্যাচ জিতলে আমরা মানে ACL2 এর গ্রুপ স্টেজে পৌঁছে যাব, তাহলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে এবং প্লেয়ারদের কাছে একটা এক্সট্রা এফর্ট বা একটা এক্সট্রা চ্যালেঞ্জ থাকবে যে এই টিমগুলোকে হারিয়ে আমাদের এএফসি কাপ খেলতে হবে। কাজটা খুব একটা কঠিনও নয়, আবার খুব একটা সহজও নয়, কারণ যে 3টে টিমের কথা বলছি এই 3টে টিমই কিন্তু এএফসি লেভেলেরই টিম। এবার উড়িষ্যা আমাদের পরবর্তী ম্যাচ। উড়িষ্যার কথা নিয়ে যদি আমি আগে আসি, বাকিদের কথা পরে বলবো, তাহলে বলতে হয় উড়িষ্যার কিন্তু সব থেকে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা মাঠে খেলবে না ঠিকই, কিন্তু তার যে কোচিং এবিলিটি, তার যে ম্যাচ রিডিং ক্ষমতা, তার যে স্ট্র্যাটেজি, এগুলো আমরা সকলেই জানি। যারা বেশ কয়েক বছর ধরে ISL দেখছি তারা সকলেই জানি যে লোবেরা কোন লেভেলের কোচ এবং একটা টিমকে নিয়ে সে কি করতে পারে। ওড়িশা টিমে যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নাম কিন্তু চ্যাম্পিয়নের মতো নাম। বিদেশিদের নামগুলো বিশেষ করে রয় কৃষ্ণা নেই ঠিকই, কিন্তু আহমেদ জাও বলুন, দিয়াগো মরিসিও বলুন, হুগো বুমোস বলুন, মোর্তাদা ফল বলুন, এরা প্রত্যেকেই কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। দিয়াগো মরিসিও ছাড়া বাকিরা কিন্তু প্রত্যেকেই দুটো আলাদা আলাদা টিমের হয়ে ISL শিল্ড জিতেছে সার্জিও লোবেরার আন্ডারে। হুগো বুমোসের কথা গত বছরও যদি ধরি, হুগো বুমোস আমাদের টিমে রেজিস্টার্ড ছিল না ঠিকই, কিন্তু হুগো বুমোস মোহনবাগান টিমেও ছিল যে বছর মোহনবাগান গত বছর যে লিগ শিল্ড জিতেছিল। এবার উড়িষ্যার সমস্যার জায়গাটা এইখানে যে প্লেয়ারদের বয়স হয়ে গেছে। যে প্লেয়াররা একসময় পুরো ISL কাঁপিয়েছে তারাই আছে তাদের টিমে, কিন্তু এখন তারা তাদের ফর্মের সেই লেভেলে নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তারা ফর্ম পুরোপুরি হারিয়ে ফেলেনি, তারা একদম হারিয়ে যায়নি, তাদের মধ্যে এখনও খেলা বাকি আছে। যে কোনো একটা ম্যাচে যদি তারা সবাই একসঙ্গে জ্বলে ওঠে তাহলে সেটা প্রতিপক্ষের কাছে যথেষ্ট চাপের হবে। আর মোহনবাগানের সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই যে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার বলুন বা সমর্থক বলুন বা আমিও বলতে পারেন, তার মধ্যে ইনক্লুড করতে পারেন, প্রায় ধরে নিয়েছি যে মোহনবাগান লিগ শিল্ড জিততে চলেছে বা জিতেই গেছে। ফলে এই আত্মতুষ্টিটা একটা চাপ হতে চলেছে মোহনবাগানের। মোহনবাগানকে যে কোনোভাবে এই আত্মতুষ্টি থেকে বেরিয়ে আসতে হবে। ধরে নিতে হবে তারা এখনও ISL জেতেনি,
জেতাটা যথেষ্ট টাফ এবং সামনের ম্যাচটা যে কোনোভাবে জিততে হবে, তবেই আইএসএলের লিগ শিল্ডটা তারা পাবে। এই মানসিকতা নিয়ে পরের ম্যাচটা খেলতে নামতে হবে। বিভিন্ন প্রাক্তন প্লেয়ারদের কথাবার্তা থেকেও এটা বুঝতে পারছি, তাদের সঙ্গে কথা বলে, যে ভয় থাকাটা ভীষণভাবে জরুরি সাবধানতার জন্য। ভয় মানে এমন ভয় পেলাম যে খেলতেই পারলাম না, সেটার কথা বলা হচ্ছে না। মনে অল্প ভয় নিয়ে ম্যাচটা খেলতে যাওয়া, যে হারলে চাপ হয়ে যাবে, ড্র করলে চাপ হয়ে যাবে, আমাদের যে কোনোভাবে জিততেই হবে, কোনো রকম ভুল করা যাবে না। আগের ম্যাচগুলো মোহনবাগান যে মানসিকতা নিয়ে খেলেছিল, আর মানসিকতার জায়গাটা যদি সেখানে পৌঁছে যায় যে না না সবাইকে উড়িয়ে দিয়েছি, এদেরকেও উড়িয়ে দেবো আর আমরা লিগ শিল্ডটা হাসতে হাসতে নিয়ে বেরিয়ে যাব, বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না। তার মূলত কারণ হচ্ছে উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে তাদের কাছে যে আগামী 4টে ম্যাচ রয়েছে, 4টে তারা 4খানা ফাইনাল হিসেবেই ধরতে চায়। একটা ফাইনালে হেরে যাওয়া মানেই তাদের কাছে তারা এবছর সুপার 6 কোয়ালিফাই করতে পারছে না। ফলে বোঝাই যাচ্ছে যে উড়িষ্যার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, উড়িষ্যার অ্যাপ্রোচ কী হবে, তারা কিভাবে এই ম্যাচটাকে দেখছে। মোহনবাগানের কাছে কিন্তু সেদিক দিয়ে দেখলে চাপটা অনেকটা কম, 3টের মধ্যে একটা জিতলেই হয়ে যাবে। মোহনবাগান যেরকম খেলছে, তাদের যা ফর্ম রয়েছে, তাদের যা পারফরমেন্স রয়েছে, সেটা দিয়ে তারা খেললে তাদেরকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এটা সবাই জানে এবং এটা মানতে কোনো আপত্তি নেই। কিন্তু সেই ফর্মে মোহনবাগান যে পারফরমেন্সটা করেছিল, তার পেছনে কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের মেন্টালিটিরও একটা বড় ভূমিকা ছিল। তারা 100% দিয়ে লড়ে গেছে মাঠের, তো সেই লড়াইটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এবার যদি আমরা ধরেই নিই যে আমাদের এএফসি কাপ খেলতে হবে লিগ শিল্ড জিতে, তাহলে ওখানে আমাদের সামনে বড় বড় প্রতিপক্ষ আসবে। তাহলে আগামী 3টে ম্যাচকেও আমরা এএফসি কাপের প্রস্তুতি হিসেবেও ধরতে পারি যে এই রকম লেভেলের টিমের সঙ্গেই, মিনিমাম লেভেলের, আমি বলছি মিনিমাম যে টিমটার সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে, বা যে টিমটাকে হারালে হয়তো 3 পয়েন্ট আনা সম্ভব হবে, যে গ্রুপে পড়বে, সেই টিমগুলোর কোয়ালিটি এদেরই কাছাকাছি থাকবে। কাছাকাছি না হলেও এদের থেকে বেশিই থাকবে, কম থাকবে না। আর মোহনবাগান এএফসি কাপ খেলতে এই কারণে যাচ্ছে না যে শুধু পার্টিসিপেট করতে হয়, আমি ইন্ডিয়ায় লিগ শিল্ড জিতে জিতাই আমি এএফসি কাপে পার্টিসিপেট করছি, সেই কারণে নিশ্চয়ই খেলতে যাচ্ছে না। খেলতে যাচ্ছে সেখানেও একটা সম্মানজনক জায়গায় শেষ করার জন্য। আমরা সকলেই জানি যে মোহনবাগান টিমের এরকম সিচুয়েশনও নয়, এতটা ভালোও খেলছে না যে ACL 2 চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ ওখানে যে ধরনের টিম রয়েছে। কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হোক বা না হোক সেটা পরের বিষয়, কিন্তু একটা ভালো জায়গায় অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যদি আমরা খেলতে পারি, সেটাও একটা বড় ব্যাপার হবে। তো লিগ শিল্ড জয় এবং এএফসি কাপের প্রস্তুতি দুটোই আমরা একসঙ্গে নিতে পারি এই লাস্টের 3টে ম্যাচ থেকে। তো মোহনবাগানের প্রাইমারি টার্গেট হওয়া উচিত যে আগামী 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ থেকে 3 পয়েন্ট নিতে হবে, তাহলে আমরা এএফসি কাপ কোয়ালিফাই করব বা ACL 2 কোয়ালিফাই করব। এবার আপনাদের মনে হতে পারে যে হঠাৎ এএফসি কাপকে টেনে আনার কি দরকার ছিল, লিগ শিল্ড তো যেরকম খেলছি সেটাকে লিগ শিল্ড ধরে খেললেই ভালো। না, লিগ শিল্ডকে লিগ শিল্ড ধরে খেললেই কিন্তু এই আত্মতুষ্টির ব্যাপারটা চলে আসবে যে 3টে ম্যাচে তো একটা জিততে হবে, আমরা এরকম খেলেছি। এটাকে যদি এএফসি কাপের প্রস্তুতি বা কোয়ালিফাইং ধরে খেলা হয়, তাহলে এএফসি মানেই অপোনেন্ট টাফ, এবং প্রত্যেকটা ম্যাচে নিজেদের 100% ছাপিয়ে গিয়ে পারফর্ম করতে হবে, তবেই এএফসিতে আমরা কিছু করতে পারবো। এবং এই মুহূর্তে এই টিমটা যদি এএফসি কাপ খেলে, তাহলে তাদের পারফরমেন্সটা কীরকম হতে পারে তারও একটা ধারণা পাবো এই 3টে ম্যাচ থেকে। এখন উড়িষ্যা, মুম্বাই, গোয়া ধরে খেললে আমাদের মনে প্রথমেই আসবে যেটা যে হ্যাঁ উড়িষ্যাকেও তো আমরা হারিয়েছি, এটা কোনো বড় ব্যাপার নয়। মুম্বাই সিটিকেও আগেরবার হারিয়ে আমরা লিগ শিল্ড জিতেছি, সেটাও হতে পারে, অস্বাভাবিক কিছু হবে না। গোয়াকে তো আমরা হারিয়েইছি, ফলে প্রবলেম কিছু নেই। তো এই মানসিকতাটা যাতে না আসে, সেই জন্যই এটাকে এএফসি লেভেলের টুর্নামেন্ট খেলছি এই ভেবে যদি অ্যাপ্রোচ করা হয়, তাহলে আমার ধারণা প্লেয়াররা অনেক বেশি ফোকাস থাকবে। এবার আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে মনবীর সিংয়ের আপডেটটা কী আছে। মনবীর সিংয়ের আপডেট আপনারা আশা করি পেয়েছেন, বা যতদূর জানা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে মনবীর সিং কিন্তু পরের ম্যাচে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার চোট পুরোপুরি সারেনি, চোট সেরকম গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। আমি জানি না, রিপোর্ট আমি দেখিনি যে MRI রিপোর্ট কী এসছে, যে আদৌ কোনো চোট আছে না সামান্যই কিছু। তবে মনবীরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে চোটটা সেরকম গুরুতর, এবং মনবীর খেলার জন্য মুখিয়ে রয়েছে। থাপা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, থাপার খেলা নিয়ে সংশয় কিছুটা কমই আছে, কিন্তু আশিস রাই আর সাহাল কিন্তু এখনও পুরোপুরি প্র্যাকটিস শুরু করেনি। ফলে আশিস রাই বা সাহাল পরের ম্যাচটা খেলতে পারবে কি পারবে না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। কিন্তু সেটা মোহনবাগানের কাছে প্রবলেম নয়। মোহনবাগানের কাছে প্রবলেম একটাই, ফোকাসটাকে ঠিক রাখা।
আর তার চেয়েও বড় কথা হচ্ছে মোহনবাগান যে তিনটে টিমের সঙ্গে খেলতে চলেছে তাদের কিন্তু ক্ষমতা আছে মোহনবাগানকে আটকে দেওয়ার। এই পয়েন্টটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে যে আজকে যদি বুঝতাম যে আমি হায়দ্রাবাদের সঙ্গে খেলা রয়েছে, মোহামেডানের সঙ্গে খেলা রয়েছে বা অন্য কোনো তুলনামূলক একটু দুর্বল টিমের সঙ্গে খেলা রয়েছে, তাহলেও এই ব্যাপারটা নিয়ে এত ভাবনা চিন্তার জায়গা ছিল না। যেহেতু মোহনবাগান যে সমস্ত টিমের কাছে পয়েন্ট হারিয়েছে ফার্স্ট লেগে, সেই টিমগুলোর সঙ্গেই কিন্তু বাকি তিনটে ম্যাচ রয়েছে। এবার অ্যাডভান্টেজের জায়গা এটাই যে উড়িষ্যা গোয়ার সাথে মোহনবাগান পয়েন্ট লস করেছিল, উড়িষ্যার সঙ্গে ড্র করেছিল, গোয়ার সঙ্গে হেরে গেছিল, কিন্তু দুটো ম্যাচই মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল। এবার কিন্তু হোম ম্যাচ রয়েছে, ফলে সেই জায়গাটায় অল্প হলেও অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু এটাও দেখতে হবে টিমগুলোর সঙ্গে যখন আমরা ফেস করেছিলাম এই টিমগুলোকে, তখন টিমগুলোর সিচুয়েশান এরকম ছিল না। টিমগুলো অনেক বেশি কম্বাইন্ড হয়ে গেছে, মোহনবাগানও কম্বাইন্ড হয়েছে, কিন্তু টিমগুলোর আবার সুপার সিক্সে কোয়ালিফাই করার জন্য একটা মরণবাচন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। গোয়া ম্যাচটা আমি ধরছি না, গোয়ার চ্যাম্পিয়নশিপের লড়াই, গোয়া যদি পরপর ম্যাচ জিতে লাস্ট ম্যাচ পর্যন্ত পৌঁছতে পারে মোহনবাগানের সামনে, তাহলে গোয়ার কাছে চ্যাম্পিয়নশিপের লড়াই থাকবে। অবশ্যই মোহনবাগানকে তার আগে কোনো ম্যাচ জেতা চলবে না, কারণ মোহনবাগান কোনো ম্যাচ জিতে গেলে আর গোয়া কোনো ম্যাচ হেরে গেলে মোহনবাগান অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলে আমি গোয়া ম্যাচ পর্যন্ত যেতেই চাইছি না, কারণ গোয়া ম্যাচ পর্যন্ত লিগ শিল্ড গড়ানো মানেই লিগ শিল্ড পাওয়াটা তখন একটা প্রশ্ন চিহ্নের সামনে চলে আসবে। তো আমাদের ভাবতে হবে সামনের দুটো ম্যাচও যদি আপনি দেখেন, মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাই সবসময় একটা মারাত্মক জায়গায় থাকে, বিশেষ করে মোহনবাগানের এগেনস্টে, কারণ গোয়া কিছুদিন আগেই মুম্বাইকে হারিয়েছে। তো সেদিক দিয়েও কম্পেয়ার করলে আমাদের টার্গেটেড ম্যাচ হবে উড়িষ্যা ম্যাচ। এই ম্যাচটাতে আমাদের নিজেদেরকে ছাপিয়ে গিয়ে একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে, যে যা করার এই ম্যাচটাতেই করতে হবে। এবং তার চেয়ে বড় কথা যে উড়িষ্যা ম্যাচটা জেতার মানে হচ্ছে আমরা যে লিগ শিল্ডটা জিতছি বা যে সেলিব্রেশনটা হচ্ছে সেটা আমাদের সমর্থকদের সামনে হচ্ছে, হোম ম্যাচে ঘরের মাঠে মারাত্মক একটা ব্যাপার হবে। কিন্তু এটা যদি আমি ধরে নিই যে মুম্বাইকে গিয়ে মুম্বাইতে হারানোর পর লিগ শিল্ডটা জিতলো, তাহলেও কিন্তু আনন্দটা ওই লেভেলে হবে না, ওটা অ্যাওয়ে ম্যাচ, ওখানে আমাদের অত ফ্যান থাকবে না। আর গোয়াকে হারিয়ে আমাদের ঘরের মাঠে জেতা মানে কিন্তু গোয়া ম্যাচের আগে একটা বড়সড় চাপ ঘাড়ে নিয়ে নেওয়া। তো সব দিক দিয়ে বিচার করলে মোহনবাগানকে ওড়িশা ম্যাচটা মরণবাঁচন ম্যাচ ধরেই খেলতে হবে। তো আগামীকাল থেকে আমরা পুরোপুরি ঢুকে যাব ওড়িশা ম্যাচ নিয়ে। ওড়িশা ম্যাচে ওড়িশা টিমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী কী সুবিধে অসুবিধে আছে ম্যাচটায়, সেগুলো নিয়ে আলোচনায় চলে যাব। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।